আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেখুন, রাজনীতির মঞ্চে একটি কথা কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রচলিত আছে। এখানে কেউ চিরস্থায়ী নয়, আবার কেউ একেবারে নিঃশেষও কিন্তু হয়ে যায় না। সময়ের পালাবদলে ক্ষমতার হাত বদল হয় ঠিকই, কিন্তু শেকড় যাদের অনেক গভীরে, তাদের চাইলেই কিন্তু এক নিমিষে কোনোভাবে উপড়ে ফেলা যায় না। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা বলা চলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জটিল এবং স্পর্শকাতর একটি গুরুত্বপূর্ণ সমীকরণ। দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত রাজনীতির খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে একটি বিষয় খেয়াল করেছেন। সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চরম তৃপ্তির ঢেকুর তোলার প্রবণতা কিন্তু শুরু হয়েছে। বিশেষ করে বর্তমান সরকার বা বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমন কিছু মন্তব্য আসলে ছুড়ে দেয়া হচ্ছে, যা শুনে মনে হতে পারে একটি বিশাল রাজনৈতিক দলের অস্তিত্ব বুঝি এই বাংলার যে মাটি রয়েছে সেই মাটি থেকে চিরতরে মুছে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অত্যন্ত দায়িত্বশীল এক নেতার সেই আলোচিত কথাটি শুনেছেন। সেখানে বেশ জোর গলাতেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব দাবি করেছেন দিল্লিতে নাকি একটি নির্দিষ্ট দলের অর্থাৎ আওয়ামী লীগের দাফন সম্পূর্ণ হয়ে গেছে এবং তারা নাকি কোনোদিন ফিরে আসতে পারবে না। কথাটি শোনার পর এক পক্ষের মানুষের মনে চরম উল্লাস কিন্তু কাজ করতে পারে, হাততালি পড়তে পারে, কিন্তু রাজনীতির যে একটা নিজস্ব ব্যাকরণ আছে, সেই ব্যাকরণের পাতায় যদি আমরা চোখ রাখি, তবে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এ ধরনের কথার পরিণতি আসলে কতটা সুদূর প্রসারী এবং ভয়াবহ হতে পারে। দেখুন, আপনাদের মনে বর্তমানে নানা ধরনের প্রশ্ন আসছে। আপনারা একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এতদিন কিন্তু রাজনীতিতে একটা অলিখিত বলা চলে হিসাব নিকাশ চলছিল এবং একটা সুপ্ত আশা, একটা প্রচ্ছন্ন বিশ্বাস হয়তো পতিত সেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ভেতরেও কিন্তু কাজ করছিল। তারা হয়তো ভেবেছিল রাজনীতির মাঠে তো একটা ভারসাম্য লাগে, তাই না? একটা স্পেস তো দিতে হয়। তাদের ধারণা ছিল ক্ষমতার পালাবদলের পর বর্তমান সরকার বা বিএনপি সরকার হয়তো কিছুটা নমনীয় হবে। তাদেরকে হয়তো মাঠে সম্পূর্ণভাবে রাজনীতি করার একটা ন্যূনতম সুযোগ অন্তত পক্ষে দেয়া হবে, যাতে করে রাজনীতির এই যে চাকাটা আছে এই চাকাটা অত্যন্ত পক্ষে ঘুরে। কিন্তু ঠিক এই জায়গাটাতেই সব হিসাব কিন্তু পাল্টে গেল। ওই যে বলা হলো দাফন হয়ে গেছে, এই একটি বাক্যই কিন্তু আসলে প্রমাণ করে দিল যে কোনো প্রকার ছাড় দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে বর্তমান এই সরকার কাঠামোর নেই। এবং দিনের আলোর মতো একেবারে পরিষ্কার হয়ে গেল যে বিএনপি বা যারা এখন ক্ষমতার কেন্দ্রে আছেন, তারা পতিত এই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুরোপুরি নিশ্চিহ্ন করেই তবেই আসলে দম দেবেন। তাদের মধ্যে কোনো ধরনের সমঝোতা নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এর ফলাফল আসলে কি হবে? যে দলটি জানলো যে তাদের জন্য আর কোনো দরজা বাংলাদেশের রাজনীতিতে খোলা নেই, তাদের সামনে আর কোনো আপোষের সুযোগ নেই, তারা কি তখন নীরবে বা নিভৃতে রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে? তারা কি সন্ন্যাস গ্রহণ করে হিমালয়ে চলে যাবে? না দর্শক, মানব চরিত্র বা রাজনৈতিক দলের ডিএনএ কিন্তু সেভাবে আসলে কাজ করে না। এই যে সব দরজা বন্ধ করে দেওয়া হলো, এটা কিন্তু তাদের দুর্বল করার বদলে আমি বলবো উল্টো আরো তাদের অনেক বেশি ক্ষিপ্ত করে তুলবে। কারণ যখন একটি বিশাল জনসমর্থন পুষ্ট দল বুঝতে পারে যে টিকে থাকার জন্য তাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে, তখন কিন্তু তারা মরণ কামড় দেওয়ার জন্যই প্রস্তুত হয়। আপনারা যদি আরো একটু ভালো করে খেয়াল করেন, একটি আহত বাঘের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন একটি আহত বাঘ যখন জঙ্গলে আটকা পড়ে, তখন সে কিন্তু তার পেছনের দিকে তাকায় না। তার সামনে তখন একটাই লক্ষ্য থাকে, যেভাবেই হোক আক্রমণ করে নিজেকে বাঁচানো। ঠিক তেমনি এই যে চরম একটা হতাশা এবং প্রত্যাখ্যানের মুখোমুখি তারা হলো, অর্থাৎ আওয়ামী লীগ হলো, এখান থেকে জন্ম নেবে এক ভয়ঙ্কর রাজনৈতিক জেদ। তারা আগের চেয়ে অনেক বেশি মরিয়া হয়ে উঠবে এবং তারা ভাববে যেহেতু আমাদের একদম রাজনৈতিক ভাবে শ্বাসরীতি কোনো রকম দেয়া হচ্ছে না,
যেহেতু আমাদের দাফনের ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, তার মানে আমরা নিশ্চিহ্ন হয়ে গেছি, তাহলে আমরাও দেখিয়ে দেব যে আমরা আসলে কতটা জীবিত। এবং তারা বর্তমান সরকারের দিকে আগের যে কোনো সময়ের চেয়ে আমার ধারণা অনেক বেশি বড় বড় এবং শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিবে। আর এই চ্যালেঞ্জটা কিন্তু ড্রয়িং রুমে বসে কখনোই হবে না, এটা হবে সরাসরি রাজপথে। তারা যে কোনো মূল্যে রাজপথ তাদের দখলে নেওয়ার চেষ্টা করবে, কারণ রাজপথ ছাড়া আসলে রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণের আর কোনো দ্বিতীয় জায়গা নেই। আর ঠিক এখান থেকে কিন্তু আমাদের রাজনীতির মাঠ একরকম সাংঘর্ষিক এবং বলা চলে রক্তক্ষয়ী রূপ কোনো না কোনো একদিন নিতে পারে। একদিকে থাকবে সব হারানো ক্ষোভে ফুঁসতে থাকা একটি দল, আর অন্যদিকে থাকবে তাদের নিশ্চিহ্ন করতে চাওয়া এই সম্পূর্ণ শক্তি। এই দুয়ের সংঘর্ষে যে রাজনৈতিক দাবানল বাংলাদেশে তৈরি হবে তার উত্তাপ কিন্তু গোটা দেশকেই পোহাতে হবে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বিগত 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ রাজপথে কি কি করে এসেছে। বলা চলে রাজপথে তারা কিন্তু খুব একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, কোথাও কোনো সংঘর্ষে তারা জড়ায়নি, কোথাও কোনো ধরনের জ্বালাও পোড়াও তারা কিন্তু করেনি। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তবে একটি গুরুত্বপূর্ণ কারণ এখানে সব থেকে বেশি হাইলাইট হয়, এবং সেটি হচ্ছে তারা কিন্তু ভেবেছিল অন্তর্বর্তীকালীন সরকার যা করেছে তাদের সাথে করেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিল, নির্বাচন পরে যে বিএনপি সরকার আসবে, তারা কিন্তু খুব ভালো করেই জানতো যে বিএনপি সরকার গঠন করবে। কারণ নির্বাচনের সময় আমরা যে সকল তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরেছি, বা যে সকল তথ্য উপাত্ত আসলে আমাদের সামনে ছিল, আমরা কিন্তু স্পষ্টভাবে বলতে পারি যে আওয়ামী লীগের সমর্থকরা, সম্পূর্ণ সমর্থকরা বিএনপিকে ভোট না দিলেও তাদের রাজনৈতিক একটি স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের অর্ধেকেরও বেশি সমর্থক বা লোকবল কিন্তু বিএনপির প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেছেন। সুতরাং এই যে জয়যুক্ত করা, এই জয়যুক্ত করার পেছনে আসলে কারণ কি ছিল, তাদের চাওয়া পাওয়া কি ছিল, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল যে বিএনপি ক্ষমতায় গেলে কমপক্ষে ওই যে আমি পূর্বে বললাম আওয়ামী লীগকে রাজনীতি করার একটা স্পেস হয়তোবা বিএনপি করে দেবে। কিন্তু বর্তমান সময় আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমান সময়ে কিন্তু এই বিষয়টি পুরোপুরিভাবে উল্টে গেল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবের দেয়া এই বক্তব্য থেকে। এখন আসলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ কি প্রকৃতপক্ষে সাংঘর্ষিক পথে যাওয়ার চিন্তা ভাবনা করবে, নাকি তাদের কাছে কূটনৈতিক কোনো চাল রয়েছে, যে কূটনৈতিক চালের মাধ্যমে তারা বিএনপির এই সিদ্ধান্তকে নাড়িয়ে বা বিএনপির এই সিদ্ধান্তকে মুছে দিয়ে নতুন কোনো সিদ্ধান্ত বিএনপির মাধ্যমে লিখাতে পারবে? এই বিষয়টি আসলে নির্ভর করে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার উপর, আওয়ামী লীগের কূটনৈতিক তৎপরতার উপর। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কি আসলেই আওয়ামী লীগ ফিরে আসার ক্ষমতা রাখে? এখানে কিন্তু আমাদেরকে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। দর্শক, একটি রাজনৈতিক দল মানে তো কেবল একটি সাইনবোর্ড বা ব্যানার নয়, বা কোনো একটি নির্দিষ্ট চার দেয়ালে বদ্যি কার্যালয় নয়। একটি দল মানে হলো একটা বিশ্বাস, একটা দীর্ঘ ইতিহাস, একটা আদর্শ, যা কোটি কোটি মানুষের হৃদয়ে গ্রথিত থাকে। আপনারা যদি 52-র ভাষা আন্দোলনের দিকে একটু ফিরে তাকান, 54-র যুক্তফ্রন্ট নির্বাচনের ইতিহাস একটু ভালো করে পড়েন, কিংবা 71-এর আমাদের যে মহান মুক্তিযুদ্ধ রয়েছে সেই মুক্তিযুদ্ধের সেই অগ্নিজোড়া দিনগুলোর কথা যদি একটু ভালো করে স্মরণ করেন, দেখবেন এই দীর্ঘ পথ পরিক্রমায় দলটির শেকড় বাংলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কিন্তু পৌঁছেছে। ভালো হোক মন্দ হোক, এদেশের মেহনতি মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে একটা বিশাল অংশের মানুষের মস্তিষ্কে কিন্তু এই দলটির একটা জায়গা আমি বলবো তৈরি হয়েছে। দর্শক, শুধুই কি ইতিহাস? গত কয়েক বছরে বাংলাদেশের যে দৃশ্যমান পরিবর্তনগুলো হয়েছে, ধরুন আপনি যখন মেট্রো রেলের দিকে তাকাবেন, কিংবা মেট্রো রেলে চড়বেন, কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বিশাল কর্মযজ্ঞের দিকে চোখ রাখবেন, তার সুবিধা নেবেন, তখন কিন্তু অবচেতন ভাবেই সেই পতিত দলটির কথাই আপনার মনে পড়বে। এই যে ইতিহাস, এই যে দৃশ্যমান স্থাপনা, এগুলোকে আপনি আসলে কিভাবে দাফন করবেন?
আপনি কি চাইলেই দেশের কয়েক কোটি মানুষের মস্তিষ্ক বা মনস্তত্ত্ব থেকে একটা আদর্শ কিংবা একটা চিন্তাকে এক নিমেষেই আসলে ছুঁড়ে ফেলে দিতে পারবেন বা মুছে ফেলে দিতে পারবেন? এটা বাস্তবে আসলে অসম্ভব। ইতিহাস সাক্ষী ৭৫-এর পর যখন মনে করা হয়েছিল যে এই দলটির অর্থাৎ আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব থাকবে না, তারা কিন্তু ঠিকই ছাইভস্ম থেকে ফিনিক্স পাখির মতো উড়ে এসেছিল এবং ক্ষমতায়ও বসেছিল। আবার ৯০-এর দশকের পর যখন অনেকেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন, তখনও কিন্তু তারা প্রবল প্রতাপে ফিরে এসেছিল। কাজেই আজ যারা দাফন কাফনের কথা বলে আত্মতুষ্টিতে ভুগছেন, তারা আসলে রাজনীতির একটা অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছেন। দর্শক, তারা এমন একটি পরিবেশ বর্তমান সময়ে তাদের কর্মযজ্ঞের মাধ্যমে তৈরি করছেন, যেখানে যুক্তির চেয়ে আবেগ এবং ক্ষোভের রাজনীতি বেশি প্রাধান্য পাবে। পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু আমাদেরকে একটু ভালো করে হলেও মাথায় রাখতে হবে। দর্শক দেখুন, জুলাই আগস্টের যে অভাবনীয় গণ অভ্যুত্থান বা বিপ্লব আমরা দেখলাম, সেখানে যারা আসলে নেতৃত্ব দিয়েছেন সেই তরুণ সমাজ বা নতুন যে রাজনৈতিক শক্তিগুলোর উদ্ভব হয়েছে, তাদের সাথেও কিন্তু একটা জটিল সমীকরণ তৈরি হচ্ছে। রাজনীতির মাঠ এখন আর কিন্তু আগের মতো শুধু দুটি দলের মধ্যে কোনোভাবে সীমাবদ্ধ নেই। এখন অনেকগুলো পক্ষ। বর্তমান সরকার যদি এই বহুমুখী চাপ সামলাতে গিয়ে কোনো বড় ধরনের ভুল করে বসে, যদি সাধারণ মানুষের মনে কোনো কারণে অসন্তোষ বিশাল আকারে দানা বাঁধে, তবে সেই সুযোগটি কিন্তু সবচেয়ে বেশি এবং সবার আগে লুফে নিতে চাইবে এই কোণঠাসা হয়ে থাকা দলটি কিংবা আওয়ামী লীগ। দর্শক, তাই এই আলোচনার একদম শেষ প্রান্তে এসে আমি অত্যন্ত বিনয়ের সাথে একটি কথাই বলতে চাই। সেটি হচ্ছে, রাজনীতিতে কাউকে জোর করে আসলে মুছে ফেলার চেষ্টা কখনোই কিন্তু কোনো সুফল বয়ে আনে না। দাফন কাফন জানাজা এই শব্দগুলো রাজনৈতিক ময়দানে বিষপাম্প ছড়ায়, প্রতিহিংসার জন্ম দেয়। আজ যে দলটিকে কোনো সুযোগ না দিয়ে একেবারে নিশ্চিহ্ন করার উৎসব চলছে, কাল হয়তো সেই দলটি তাদের অস্তিত্ব রক্ষার তাগিদে রাজপথে এমন এক প্রলয়ঙ্কারী রূপ নিয়ে হাজির হবে, যা আমার দৃষ্টিতে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। দর্শক, এটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক সমঝোতা বা রিকনসিলিয়েশন ছাড়া কোনোদিন কিন্তু শান্তি আসতে পারে না। সংঘাত দিয়ে সংঘাতের অবসানও হয় না, বরং তা নতুন কোনো সংঘাতের পুনরায় জন্ম দেয়। আশা করি আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের নীতি নির্ধারকরা এই চরম বাস্তবতাটি অনুধাবন করবেন এবং দেশকে একটি অনাকাঙ্ক্ষিত এবং সাংঘর্ষিক পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।